Okay. So maybe this is the last topic we will be touching. Open is operational amplifiers. तो open देखेছো ताई ना? IC देखेছো ना? Open IC. So the three steps stated in section 10.1 also apply to open circuits. So basically, তোমার এখানে KCL, KVL এগুলো আমরা ইউজ করব open circuit এর মধ্যে. So as long as the open is operating in linear region, ঠিক আছে? So as usual, we will assume ideal opens. দেখো এইখানে যে থিওরিটা অ্যাপ্লাই করেছে এগুলো সব আইডিয়াল ওপেনের জন্য, বেসিক্যালি টেম্পারেচার ডিপেন্ডেন্ট না, এটা অ্যাজিউম করে নেব আমরা। তো যেই দুইটা তোমার অ্যানালাইসিস করার সময় যে দুটো পয়েন্ট মনে রাখতে হয় আইডিয়াল ওপেনের ক্ষেত্রে, এটা হচ্ছে নো কারেন্ট এন্টার্স আইদার ইন ইটস ইনপুট টার্মিনালস, ঠিক আছে? সো ইনভার্টিং অ্যান্ড নন ইনভার্টিং ওপেন আছে, তো তাদের যে ইনপুট টার্মিনাল, এই যে প্লাস মাইনাস যে টার্মিনালটা দেখছো, এটা দিয়ে কোনো কারেন্ট তোমার এন্টার করবে না, ঠিক আছে? নো কারেন্ট এন্টার্স আইদার অফ ইটস ইনপুট টার্মিনালস। সো এইটা আমরা অ্যাজিউম করে নিব, ঠিক আছে? সো কখনোই এই দুইটা টার্মিনালের ভিতরে কারেন্ট যাবে না, তার মানে ওখানে কারেন্ট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এন্টারিং কারেন্ট উইল বি ইকুয়াল টু জিরো। আরেকটা হচ্ছে the voltage across its input terminals is zero. So এই যে প্লাস মাইনাসে তুমি যদি ভোল্টমিটার ধরো, তাহলে ধরো ওই যে ভোল্টেজ ডিফারেন্সটা ওটা সবসময় তুমি জিরো পাবে, ঠিক আছে? তাদের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স দ্যাট শুড বি ইকুয়াল টু জিরো। বুঝতে পেরেছো? হ্যাঁ, শুধু ইনপুটের জন্য, এই যে এখানে এই পয়েন্ট, হ্যাঁ। So এখানে এই entering current, this should be equal to 0. So I entering should be equal to 0. এখানেও এখানেও, আর এইখানে যে ভোল্টেজ ডিফারেন্স এই দুইটা পয়েন্টের মধ্যে, ওটা should be equal to 0. এই দুইটা জিনিস আমরা কনসিডার করে নেব যখনই ওপেন সার্কিট আমরা সিম্পলিফাই করব, ঠিক আছে? সো দেখো এইখানে একটা সার্কিট দিয়ে দিয়েছে আর বলেছে যে আউটপুট ভোল্টেজ অফ দ্য ওপেন বের করো, ঠিক আছে? ইনপুট ভোল্টেজ দিয়ে দিয়েছে Vs is equal to 3 cos 1000t. সো এটাকে আমি যদি ফেজার ফর্মে লিখি, Vs is equal to 3 angle 0, রাইট? এত ভোল্ট। সো এখানে ওমেগার ভ্যালু কত? 1000, ঠিক আছে? এখন তুমি এই সার্কিটটাকে ফার্স্টেই হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাবা। সো এখানে 2 কিলো ওম আছে, 0.1 মাইক্রোফ্যারাড আছে, 10 কিলো ওম আছে, 10 কিলো ওম আছে, তাই না? এই রেজিস্ট্যান্স। সো ক্যাপাসিট্যান্স যেগুলো আছে বা কোন ক্যাপাসিট্যান্সকে এই ফর্মে না রেখে তুমি এটাকে ইয়েতে নিয়ে যাবা, ফ্রিকোয়েন্সি ডোমেনে। সো এক্স সি বের করে ওখানে লিখতে হবে, ঠিক আছে? সো দেখো তাহলে এই সার্কিটে বেসিক্যালি কয়টা নোড আছে? এখানে তুমি যদি দেখো এইখানে একটা নোড আছে, তাই না? আরেকটা নোড আছে এইখানে। সো এই দুইটা নোডে আমি KCL অ্যাপ্লাই করব, কারশফস কারেন্ট ল, ঠিক আছে? তুমি যদি ফার্স্ট নোডে KCL অ্যাপ্লাই করো, তাহলে ইকুয়েশন কি দাঁড়ায়? দেখো ভোল্টেজ সোর্স থেকে একটা কারেন্ট ঢুকছে, তারপর বের হচ্ছে গিয়ে ক্যাপাসিটর দিয়ে, উপরে 20 কিলো ওহম দিয়ে আর 10 কিলো ওহম দিয়ে, রাইট? তাহলে এই তিনটার যোগফল শুড বি ইকুয়াল টু সাপ্লাই কারেন্ট, তাই না? সো সাপ্লাই কারেন্টটা কত? তোমার সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে Vs, আর তুমি এই নোড পয়েন্ট 1 এর ভোল্টেজ ধরে নাও V1, আর নোড পয়েন্ট
0.2 এর ভোল্টেজ ধরে নাও V2, ঠিক আছে? সো V2 এর ভোল্টেজ ধরে নাও আপাতত, হ্যাঁ, ওটা এখন তো আসি নাই নোট 2 তে, পরবর্তী ইকুয়েশন লেখার সময় আসবে। সো দেখো ওই নোট 1 পয়েন্টে তোমার যে এন্টারিং কারেন্ট ওটা Vs মাইনাস V1 ডিভাইডেড বাই 10 কিলো। সো ওই দেখো Vs হচ্ছে 3 অ্যাঙ্গেল 0 মাইনাস V1 ডিভাইডেড বাই 10 কিলো ধরে নাই, কারণ সব কটাতে কিলো কমন আছে। সো কিলো 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 ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দুই পাশে কিলো আছে, তো কিলো কিলো ক্যান্সেল করে দিই। সো কিলোটা ধরে নাই ওরকম থাকলে, আর যদি ধরো যে দুই পাশে কিলো নাই তাহলে তোমাকে সব কিলো দিতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবা। তো দ্যাট শুড বি ইকুয়াল টু তোমার উপরের যে কারেন্টটা 20 কিলো ওহম দিয়ে যাচ্ছে ওটা কত হবে? V1 মাইনাস V0। দেখো আউটপুট ভোল্টেজ যেটা, এটা টার্মিনাল এটা না, সো এই পয়েন্টের ভোল্টেজ V0, এই পয়েন্ট মানেই তো এই পয়েন্ট, তাহলে এইখানে V0 ভোল্টেজ, ঠিক আছে? এখানে V1 ভোল্টেজ, তাহলে এই ডিরেকশনে যদি কারেন্ট ফ্লো করে বড় ভোল্টেজ কোনটা? V1, V0 হচ্ছে ছোট, তাহলে V1 মাইনাস V0 ডিভাইডেড বাই 20 কিলো। এই দেখো এখানে লিখেছে V1 মাইনাস V0 ডিভাইডেড বাই 20 কিলো। আবার এই দিকে যে কারেন্টটা ফ্লো করছে এইখানের ভোল্টেজ হচ্ছে V2, এইখানে হচ্ছে V1, তাই না? এই V2 ভোল্টেজ তোমার 0, ঠিক আছে? ধরো এইখানে ভোল্টেজ ডিফারেন্স 0 না, সো এটা তো গ্রাউন্ডের ভোল্টেজ 0, রাইট? তাহলে V2 ভোল্টেজ কি হবে? 0ই হবে, রাইট? সো V2 ভোল্টেজ 0, এই কারণে লিখেছে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 10। এই V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 10, V2 হচ্ছে তোমার 0, এই কারণে ডাইরেক্ট 0 বসিয়ে দিয়েছে, ওকে? আর দেখো এই ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটর দিয়ে কারেন্ট যাচ্ছে, সো এখানে ভোল্টেজ V1, এখানে ভোল্টেজ 0, তাহলে V1 ডিভাইডেড বাই V1 minus 0 divided by this reactance, এই রিঅ্যাকট্যান্সটা তোমাকে বের করে নিতে হবে, XC, ঠিক আছে? সো এই যে -j5 আসে। সো এখান থেকে নোড 1 থেকে তুমি একটা ইকুয়েশন পেয়ে গেছো। এখন পরবর্তী ইকুয়েশন তোমাকে আরেকটা, এটা সিম্পলিফাই করে লিখতে পারো in terms of V1 and V0, এটা সিম্পলিফাই করলে ওই যে 6 ইকুয়াল টু এটা আসে, হ্যাঁ? তারপর নোড 2 তে তুমি আবার কেসিএল চালাচ্ছ। দেখো নোড 2 তে তুমি আবার কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করছো। সো নোড 2 তে তুমি যদি কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করো এই পয়েন্টে, সো এই দিকের কারেন্ট শুড বি ইকুয়াল টু এই দিকের কারেন্ট। যেই কারেন্ট এই পয়েন্টে ঢুকছে ওটাই এদিক দিয়ে বের হয়ে যাবে, রাইট? সো এখানের কারেন্ট কত? V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 10 কিলো, আর এই V2 মাইনাস V0 ডিভাইডেড বাই এখানের রিঅ্যাকট্যান্স উইল গিভ ইউ দ্য কারেন্ট, হ্যাঁ? সো ওই ইকুয়েশনটা এখানে লিখেছে। সো V2 এর ভ্যালু হচ্ছে 0, ওই 0 বসিয়ে দিয়েছে দুই জায়গায়, ঠিক আছে? তাহলে তোমার হ্যাঁ V0 in terms of V0 তো আসবে, তোমাকে V0 তো বের করতে হবে, ঠিক আছে? সো এখান থেকে একটা ইকুয়েশন পাবে আর এখানে একটা ইকুয়েশন আছে, দুটাকে সাইমালটেনিয়াসলি সলভ করলে V0 তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ইকুয়েশন বের করা সলভ করা, সো ওই যে এখান থেকে V0 এর ভ্যালু তুমি ইজিলি ক্যালকুলেট করতে পারবে। পরবর্তীতে ওইটা পোলার ফর্মে আসবে, ওটাকে তুমি আবার টাইম ডোমেনে নিয়ে যাবে। সো টাইম ডোমেনে তোমার ইকুয়েশনটা এরকম হবে, ঠিক আছে? সো এরকম অঙ্ক আসতে পারবে না। সো এটা একটা টাইপ। এখন আমরা পরবর্তী অঙ্কে যাই। এইখানে দেখো, এখানে একটা প্রবলেম করে দেওয়া, প্র্যাকটিস প্রবলেম দেওয়া, এইটা তোমরা করো তো দেখি সেম ওয়েতে। V0 এই যে এই কোশ্চেনে তোমার ডিটারমাইন V0 ব্র্যাকেটে t ইন টার্মস অফ t টাইম ডোমেনে দিতে বলেছে, ঠিক আছে? ফর দা ওপেন
if vs is equal to এত, ঠিক আছে, ইনপুট ভোল্টেজ দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে এটাকে এভাবে সিম্পলিফাই করতে হবে। তো এখন তোমরা এই অঙ্কটা আমাকে করে দেখাও, এটা করো। সো এটা কিভাবে করবে, এখানে কি করা নন বাই করো দেখি, বলো আমাকে। উপরে ধরে নন বাই করে পিসি ইউজ করি। দেখো এইখানে ইনপুট দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটা 0, আর এখানে ভোল্টেজ ডিফারেন্স 0, এটা আমরা অ্যাজিউম করে নিব, ঠিক আছে। সো এখানে একটা লোড আছে, এখানে আরেকটা লোড আছে। সো সবার আগে বলো এটা কি অ্যামপ্লিফায়ার, ইনভার্টিং না নন ইনভার্টিং? এটা হচ্ছে নন ইনভার্টিং। তোমার ভোল্টেজ সোর্স, ইনপুট যে ভোল্টেজ সোর্সটা ওটা কি পজিটিভ টার্মিনালের সাথে লাগানো না? সো ওটা হচ্ছে নন ইনভার্টিং। এই দেখো এইখানে যে সোর্সটা আছে, এই সোর্সটা কোথায়, পজিটিভ টার্মিনালে লাগানো না? সো এটা হচ্ছে নন ইনভার্টিং। এই সোর্সটা যদি নেগেটিভ টার্মিনালে লাগানো থাকতো তাহলে ইনভার্টিং হতো, ঠিক আছে। পজিটিভ পজিটিভ হচ্ছে নেগেটিভ থাকলে স্যার নন ইনভার্টিং, আর সিম্বল চেঞ্জ হলে ইনভার্টিং আগেটা, ঠিক আছে। আর আউটপুট ভোল্টেজ থেকে যে লুপটা আসে ওটাকে বলে ফিডব্যাক লুপ, ঠিক আছে। সো এখানে গেইন কন্ট্রোল করা যায়। গেইন কন্ট্রোল কিভাবে করে? ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের জন্য এক ধরনের গেইন কন্ট্রোল, আর নন ইনভার্টিং এর জন্য আরেক ধরনের গেইন কন্ট্রোল, ঠিক আছে। সো তোমরা তো ডিসি সার্কিট পড়েছো না? ওখানে ওপেন পড়ায় নেই? ওপেন পড়ায় নেই? এটা নতুন স্যার আমাদের ওপেন করা ফাইন ওপেন পাও নেই? না স্যার, কি বলো, ডিসি সার্কিটটা তো কার কাছে করেছিলেন? ও, কিন্তু ওপেন কেন করাবে না? লাস্ট টপিক করেছে যে আপনার ম্যাক্সিমাম পাওয়ার এই লাস্ট কোর্স এইটাই হচ্ছে অসুবিধা। ক্যাপাসিটর ইন্ডাক্টর তো পড়াবে, ঠিক আছে, কিন্তু ওপেন মনে হয় পড়ায় নাই। এই ওপেনটা অনেকে মিস করে যায়। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব, হ্যাঁ, ইলেকট্রিক্যাল সার্কিটে ওপেন পর্যন্ত পড়ানোর জন্য। ওপেন পড়ানো জন্য স্যার কনফিউজ। তাহলে তোমাদেরকে আরেকটা ছোট্ট জিনিস আমি বলে দিই, যে ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইন কিভাবে বের করে, নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইন কিভাবে বের করে, ঠিক আছে, ওটা আমি বলে দিব। এটা এই অঙ্কটা আগে করাই দিই, এই অঙ্কটা তোমরা পারো কিনা আগে দেখি। সো এইখানে দুইটা নোড আছে, একটা নোড এটা আর একটা নোড এটা। নোডের নাম দাও, নোড 1, নোড 2, V1, V2, ঠিক আছে। নোড 1 এর ভোল্টেজ V1 আর এটা V2, ওকে। সো এইখানে KCL অ্যাপ্লাই করো। এখানে KCL অ্যাপ্লাই করলে কি হবে, এই কারেন্টটা শুড বি ইকুয়াল টু এদিকে যেই কারেন্ট যাচ্ছে আর এদিকে যেই কারেন্ট যাচ্ছে তার যোগফলের সমান, তাই না? তো এখানের কারেন্ট কি হবে, Vs minus V1 divided by 10 kilo ohm. So লেখো equal to V1 minus V0 divided by এখানে reactance। ন্যানোফ্যারাড থেকে তুমি কনভার্ট করবা ফ্রিকোয়েন্সি ডোমেনে XC তে, ঠিক আছে, কনভার্ট করো দেখি। ওমেগার ভ্যালু কত এখানে? 5000। এটা
ক্যালকুলেট করলে কত আসে মাইনাস ক্যালকুলেট করো এই ভ্যালুটা আসবে এখানে কত এটা হচ্ছে তোমার প্রথম ইকুয়েশন ফ্রম নোট 1 এখানে লাইট নষ্ট হয়ে গেল হ্যাঁ -2 into 10 inverse pi y কত মাইনাস 2 2 into 10 inverse pi 10 to the 10 to the power minus 5 10 to the power minus 5 I okay. Sorry sir, nano to get the affair the now minus. Open is x No, minus 20,000 আছে মাইনাস কত হবে 40 20,000 ভালো করে বলো ইয়েতে বলো হ্যাঁ মাইনাস ঠিক আছে স্যার মাইনাস 20,000 কি 20000 মানে ওটা স্যার ন্যানো ফেডের ছিল না স্যার তো ওটাকে ফেডাতে নিয়ে নেয় নিচে তো 10 মাস 9 নে 20000 হয় यस স্যার ওকে মাইনাস 20,000 আছে না ঠিক আছে এটা 20 কেজি সো এটা মুছে 20 কেজি এই কে ক্যান্সেল আউট ঠিক আছে দেখো এই তিনটা কে ক্যান্সেল আউট হয়ে যায় ঠিক আছে কে মানে 10 টু দি পাওয়ার 3 সো এই কে গুলো আমি মুছে দেই এখান থেকে হ্যাঁ ওকে সো এটা হচ্ছে তোমার ফার্স্ট ইকুয়েশন এটাকে সিম্পলিফাই করে লেখো ফার্স্ট নোট আর সেকেন্ড নোট থেকে কি পাও v1 minus v2 divided by 20k equal to ওদিকে যাচ্ছে এদিকে এখানে ভোল্টেজ কত এখানে ভোল্টেজ v2 তাই না ভালো করে দেখো এখানে ভোল্টেজ কি 0 তাদের তো ভোল্টেজ ডিফারেন্স 0 স্যার এখানে আউটপুট ভোল্টেজ দেখো এখানে কানেক্টেড হ্যাঁ সো এখানে আউটপুট ভোল্টেজ v out তাহলে এটা v out এটা কি হবে এটাও v out হবে কারণ তাদের মধ্যে ডিফারেন্স 0 হতে হবে তার মানে এখানে ভোল্টেজ কি v out আউটপুট ভোল্টেজ ঠিক আছে ধরতে পারছো জিনিসটা সো এইখানে কি মাইনাস এন্টা আউটপুটের সাথে কানেক্টেড না এখানে কি দাগ দিল ধরতে একটু সমস্যা আছে আমি দেই নেই এখানে দাগ দিছে কে জানে স্ক্রিনের মধ্যে আচ্ছা যাই হোক এইটা তোমার এই নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড রাইট তার মানে এই জায়গাটার ভোল্টেজ আর এই জায়গাটার ভোল্টেজ সেম তো এখানের ভোল্টেজ তোমার ডিনোটেড বাই v নট এটাই তো তোমার আউটপুট ভোল্টেজ রাইট সো এই আউটপুট ভোল্টেজটা তোমার এখানে শো করবে সো এইখানে আউটপুট ভোল্টেজ হলে এখানেও আউটপুট ভোল্টেজ হতে হবে কারণ তাদের ভোল্টেজ ডিফারেন্স শুড বি ইকুয়াল টু 0 এটা হচ্ছে কি আমাদের এই ওপেন ইকুয়েশন সলভ করার প্রবলেম সলভ করার মেইন হচ্ছে কি দুইটা পয়েন্ট
যে তোমার এই ইনপুট কারেন্ট should be equal to 0 and the voltage difference between these two terminals should be equal to 0 ঠিক আছে ওপেম এর যে কোনো প্রবলেম সলভ করার এটা হচ্ছে দুটো পয়েন্ট যেটা তোমাকে অ্যাজিউম করে নিতে হবে ওকে ঠিক আছে বুঝতে পারছো সো যদি তাই হয় ওপেন এর কোনো ভোল্টেজ ড্রপ নাই স্যার না ভোল্টেজ ড্রপ 0 ঠিক আছে ইনপুটে ইনপুট সাইডে তোমার ভোল্টেজ ড্রপ 0 ওকে আউটপুট সাইডে তাহলে তোমার যদি এই পয়েন্টটা v0 হয় তাহলে এটাও v0 হতে হবে না কারণ v0 v0 0 তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কি হবে v0 জি স্যার তাহলে v0 0 ডিভাইডেড বাই 20 ন্যানোফ্যারাড I mean 20 ন্যানোফ্যারাড কে তুমি xc তে কনভার্ট করো ওকে করো দেখি এখানে 20 ন্যানোফ্যারাড বসালে কি হয় -10,000 জি মাইনাস 10,000 জি -10 জি 10 j কিলোটা মুছে দিতে হবে রাইট यस তো উপরে একটা মাইনাস মিসিং বুঝি নাই উপরে একটা মাইনাস 20 জি এখানে স্যার 20 ন্যানোফ্যারাড ক্যাপাসিটর কি ও এখানে একটা মাইনাস সো এই দুইটা ইকুয়েশন পাও হ্যাঁ সার্কিটে 20 ন্যানোফ্যারাড ক্যাপাসিটরটা কি তাহলে কোনো ভোল্টেজ পাচ্ছে না কেন পাবে না ওই পাশে যদি 0 হয় আউটপুট ভোল্টেজ আর জিরো ভোল্টেজ আউটপুট ভোল্টেজটাই তো ওখানে পাবে ওই ক্যাপাসিটরের অ্যাক্রস ভি আউট থেকে আমরা 0 ধরছি নাকি আমরা একটা ধরে রাখছি ভি আউট আননোন আমি জানি না ও আচ্ছা এটা ভ্যালু আছে ভি আউট আমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো সো এখন দেখো এই ইকুয়েশনটা পাও তাহলে এই যে এখান থেকে V2 হচ্ছে কি বেসিক্যালি V out তাই না this is equal to V out V2 is equal to V out V2 কোনটা ধরছিলাম এটা না यस স্যার সো এটা তো V out ই ভি আউট তাই না যেটা আমরা বের করলাম সো এটা এখানে বসিয়ে ইন টার্মস অফ V1 এন্ড V out ইকুয়েশন পাবে এখানে সাপ্লাই ভোল্টেজ জানো কত 12 অ্যাঙ্গেল 0 ওই যে গিভেন VS সো এখানে সাপ্লাই করতে তাহলে এটাও ইন টার্মস অফ V1 এন্ড V out হবে তাহলে এই দুটোকে সাইমালটেনিয়াসলি সলভ করলে তুমি V out পাবা ঠিক আছে সো V out ইকুয়েশন পেয়ে গেলে I not তোমাকে বের করতে বলছে এখন তো I not কিভাবে বের করবা তুমি V1 তুমি জানো V1 ও তোমার এখান থেকেই বের হবে V1 V out পেয়ে গেলে V1 ও তুমি পাবে তাহলে V1 মাইনাস V out ডিভাইডেড বাই তোমার হচ্ছে কি 10 ন্যানোফ্যারাড যে এটা আছে থ্যাংক ইউ I not তাই না I not টা কি হবে হ্যাঁ I not হবে ওই উপরেরটাই V1 minus V out divided by ওই 10 ন্যানোফ্যারাড ঠিক আছে ওই কারেন্টটাই তো তোমার যাচ্ছে তাই না ধরো দেখে নিই ঠিক বলছি কি না আসলে কই দিয়েছে স্যার তো ইকুয়েশনটা এই হইছে কি VS V1/10 কে হলো কে এমনি সব কিছু মুছে দিয়েছে VS সব কিছু আছে তো আচ্ছা কে নাই কি ঠিক আছে ঠিক আছে কি আর
ঠিকই আছে, ঠিকই বলেছি। সো এই আই নটটাই তো বেসিক্যালি এদিক দিয়ে ফ্লো করছে, রাইট? সো এই ভি নট মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই এই 10 ন্যানোফ্যারাড হচ্ছে কি 10 ন্যানোফ্যারাড কে এক্সি তে তুমি তো কনভার্ট করেছো, ওটা দিয়ে ভাগ করলে আই নট পেয়ে যাবে। ওকে, সো সিম্পল অঙ্ক, পারবা না? তুমি ভি নট বের করে ফেলেছো, সো এখন কি বের করতে হবে? আই নট। আই নট কোন দিকে ফ্লো করছে? এইদিকে না? তার তো আছে একটাই, এটা তো নেগেটিভ এন্ডে গেছে, সো এদিক দিয়ে ফ্লো করছে, রাইট? সো এদিক দিয়ে যদি ফ্লো করে এই কারেন্টটা তুমি বের করতে চাচ্ছ, এই কারেন্টটা কি? এখানের ভোল্টেজ মাইনাস এখানের ভোল্টেজ ডিভাইডেড বাই এখানের রিঅ্যাকট্যান্স, তো V1 মাইনাস V0, তাহলে কারেন্ট তো এদিকে ফ্লো করছে। V0 মাইনাস V1 ডিভাইডেড বাই 10 ন্যানোফ্যারাড, V naught minus V1 divided by মানে VS বলতে একটা সেকেন্ড সার্কিট। ওকে, এখন ঠিক আছে। জাস্ট বি বের করতে পারলে আনসার চলে আসে। হ্যাঁ জাস্ট বিটা বের করতে পারলে যা বলেন তাই। হ্যাঁ, V naught বের করতে পারলে তুমি I naught ইজিলি বের করতে পারবে। ওকে, সো এটা করলে তুমি I naught ও পেয়ে যাবে। সো এখান থেকে এটা তুমি ইজিলি সলভ করতে পারবে। সো পরবর্তী অঙ্কটা দেখো, ঠিক আছে? ওটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, এই পরবর্তী অঙ্কটা দেখো, এইটা কি ধরনের অ্যামপ্লিফায়ার? ইনভার্টিং না নন ইনভার্টিং? এটা ইনভার্টিং স্যার। ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। কেন? নেগেটিভের সাথে কানেক্ট করছে ওটা, ঠিক আছে? সো ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইন হচ্ছে ওই যে তোমার যে ফিডব্যাক লুপটা আছে, ওইখানের যে ইম্পিডেন্স ওইটা ডিভাইডেড বাই ইনপুট ইম্পিডেন্স, ঠিক আছে? সো এই যে ফিডব্যাক লুপ কি? এই আউটপুট থেকে আমার ইনপুটে যেটা গেছে এটাই তো ফিডব্যাক। সো এইখানের যে ইম্পিডেন্স এটা যেটা তুমি ক্যালকুলেট করবা, এইটা ডিভাইডেড বাই ইনপুট ইম্পিডেন্স যদি করো তাহলে তুমি এইটার তোমার গেইনটা তুমি ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে? এই যে এখানে দেখো একটা গেইন ক্যালকুলেট করেছে, ঠিক আছে? সো বেসিক্যালি গেইন ওভাবে ক্যালকুলেট, আউটপুট ভোল্টেজ বাই ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে ওভারঅল গেইন, ঠিক আছে? সো এই গেইনটা যে ফ্যাক্টরটা ওইটা হচ্ছে গিয়ে ওই ZF বাই ZI, ঠিক আছে? আর সামনে একটা মাইনাস, কতটুকু গেইন করলো এটা? মাইনাস ZF বাই ZI। তোমার অ্যামপ্লিফায়ার কি? তুমি একটা ইনপুটে সিগন্যাল দাও, তো এটা তো একটা গেইন না? গেইন কন্ট্রোলার না? হয় ইউনিটি গেইন না হলে মাল্টিপ্লায়ার, তাই না? সিগন্যালকে অ্যামপ্লিফাই করে ওপ অ্যাম্প। তো ইনপুটে একটা সিগন্যাল দিচ্ছে, ওটা কতখানি অ্যামপ্লিফাই করলো? 3 টাইমস, 2 টাইমস, 5 টাইমস, ওই রেশিওটা হচ্ছে এটা। সো ইনপুট ফিডব্যাকের যে রেজিস্ট্যান্স ওইটা ডিভাইডেড বাই ইনপুটের যে রেজিস্ট্যান্স মাইনাস ওটা করলে তোমার হচ্ছে গিয়ে ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইন পাবা। আর নন ইনভার্টিং এর ক্ষেত্রে একই জিনিস বাট 1 প্লাস RF বাই RI, ঠিক আছে? সো এটা মনে রাখবা। সো এইখানে যেমন এই গেইন তোমার G is equal to RF by RI, হ্যাঁ? তোমার এটা হচ্ছে ইনভার্টিং এর জন্য, আর নন ইনভার্টিং এর জন্য তোমার হচ্ছে 1 প্লাস RF by RI, বুঝতে পারছো? সো এখন তো তোমাদের ওই ফুল থিওরি পড়ানোর সময় নাই, ওটা ডিসি সার্কিটে করানো হয়। সো এই জন্য একটু জেনে রাখো, ঠিক আছে? তাহলে এইটা তোমরা মনে রাখো। সো এইটা আমাদের লাগবে অঙ্ক করার সময়। সো দেখো এই অঙ্কে বলেছে কম্পিউট দ্য ক্লোজড লুপ গেইন এন্ড ফেজ শিফট ফর দ্য সার্কিট। এই কথা বলো না,
ক্লোজ লুপ গেইন বের করতে বলেছে আর ফেজ শিফট অফ দ্য সার্কিট বের করতে বলছে, ঠিক আছে? Yes. সো ফেজ শিফট বিটুইন ইনপুট এন্ড আউটপুট, ঠিক আছে? ইনপুট আর আউটপুটের এই ফেজ ডিফারেন্স ওটা তোমাকে বের করতে হবে, ওকে? কারণ তুমি গেইন বের করবে আউটপুট বাই ইনপুট, রাইট? তাহলে তোমার রেশিও থেকে ওখান থেকে অ্যাঙ্গেল থেকে তোমার ফেজ ডিফারেন্স বের হয়ে আসবে। সো এই অঙ্কটা খুবই ইজি। তুমি ফার্স্টে তুমি এইখানের ইম্পিডেন্স ক্যালকুলেট করো, যেটা এখানে করেছে R2 এর সাথে তোমার ওই ক্যাপাসিটরটা ইন প্যারালাল। সো এটা করলে ZF বের হয়ে যায় আর ZI তোমার এখান থেকে বের হয়, কারণ সিরিজ করলে ZI বের হয়ে যায়। তো তোমার since the circuit in figure this is an inverting amplifier, the closed loop gain is given by eta. Gain is equal to output voltage divided by input voltage. Output voltage তো তুমি জানো না, তাই না? তাহলে তোমাকে কিভাবে করতে হবে? এই যে RF by RI minus RF by RI Minus. এটা দিয়ে। So output V out by Vs is equal to ZF by ZI সামনে মাইনাস হবে, হ্যাঁ? So এটা করলে এটা বেসিক্যালি ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট ভোল্টেজ, ঠিক আছে? সো এইখান থেকে তোমার এই গেইন ফ্যাক্টর বের হয়ে যাবে। সো গেইন ফ্যাক্টর বের হয়ে গেলে Vs জানো, V out ও তুমি বের করতে পারবা যদি তোমাকে বের করতে বলে, ঠিক আছে? স্যার আসবো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো বলো তোমাদের ইয়ের, তাই না? সো এখান থেকে তুমি গেইনটা বের করে ফেলতে পারবে। তুমি R1 R2 C1 C2 ওমেগা এগুলোর ভ্যালু জানো, সব গিভেন আছে প্যারামিটারস গুলো। তাহলে এখান থেকে তুমি গেইন বের করে ফেলতে পারবে না? সো এটাকে ফেজার ফর্মে নিবা। V0 তোমাকে বের করতে বলে নাই, সো এখানে না বের করলেও হবে, অনেক সময় বলে V0 বের করতে, ঠিক আছে? সো গেইন তুমি এখান থেকে পাচ্ছো এই যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল ইজ বিটুইন আউটপুট ভোল্টেজ এন্ড ইনপুট ভোল্টেজ, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স। সো ওটা ফেজ ডিফারেন্স আর গেইন হচ্ছে 0.434, ঠিক আছে? সো ইজি অঙ্ক, এগুলো পারতে হবে। স্যার এটাই মানে রেশিওটা 0.43। হ্যাঁ, এই অঙ্কটা করো তো। obtain the closed loop gain and phase shift for the circuit. 0.434 এটা গেইন হলো কমে গেল না? এই যদি এটাকে তুমি ইনপুট ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলে কমবে কেন? এখন আউটপুট এই 0.4 কমতে পারে, হ্যাঁ কমবে, ডিভাইড তো কমবে, হ্যাঁ তো কমতেই পারে। তুমি কন্ট্রোল গেইন করছো কোনো কিছু, তুমি ধরো সিগন্যাল তোমার অনেক বড়, তোমার অত বড় সিগন্যাল লাগবে না, সো ইন দ্যাট কেস তোমার এভাবে কন্ট্রোল করতে তাহলে কি স্যার অ্যাম্পলিফায়ার দিয়ে কি কমন বোঝায় পারবো না? আমরা তো নরমালি তুমি অ্যাম্পলিফায়ার দিয়ে কি করো? টিউন করো না? হ্যাঁ, তো সেম জিনিস। আমরা নরমালি তো ডেফিনেশন লিখি যায় কি করি বুঝতে পারি। তাহলে তো মূলত সো ওটার মধ্যে অনেক মেকানিজম আছে, ঠিক আছে? ওটাকে কন্ট্রোল করার জন্য এইভাবে কন্ট্রোল করতে হয়। Yes, sir. তাহলে বুঝে তো কই কমায়। সো তারপর দেখো, obtain the closed loop gain and phase shift for the circuit in figure এত, এখানে R এর C এর আর ওমেগার ভ্যালু দিয়ে দিয়েছে। সো সবার আগে দেখো এটা কি ধরনের অ্যাম্পলিফায়ার? এটা নন ইনভার্টিং, তার মানে তোমার গেইন হচ্ছে ওই নিচে 1 প্লাস RF by RI, ঠিক আছে? 1 প্লাস RF by RI। সো এইটা দিয়ে তোমাকে করতে হবে। তো প্রথমেই তুমি এখানে ফিডব্যাক লুপ দেখো আউটপুটটা কিভাবে কানেক্টেড আছে, ঠিক আছে? সো তোমার ফিডব্যাক লুপ তোমার এই দিক দিয়ে এই নেগেটিভ এন্ডে কানেক্টেড, আর এখানে হচ্ছে তোমার আর রেজিস্ট্যান্স আছে, রাইট? তো তোমাকে বের করতে বলছে গেইন বের করতে বলছে। স্যার এটা B0 থেকে নেগেটিভে কানেক্ট আছে, তাহলে আমি কি কারেন্ট ফ্লো সময় B0 থেকে নেগেটিভে দিয়ে দেব? তুমি সবার আগে ওই আর এন্ড সি এর ইম্পিডেন্স বের করো, তারপর ওটা তো আর আরই আছে, আর হচ্ছে গিয়ে টোটাল ইম্পিডেন্স ক্যালকুলেট করো, ঠিক আছে? মানে দেখো এটা সিরিজে না, এই যে এটা তো প্যারালালে, এটার সাথে এটা সিরিজে, তাই না? তারপরে না গ্রাউন্ডে কানেক্ট হবে। সো একটা হচ্ছে এটা,
হচ্ছে ইম্পিডেন্স এর কিছু বলে নিয়ে যাবো না না স্যার? না না দেখবে এভাবে তো ক্লাস বেড়ে গেছে 99 মাইনাস 990 ওয়ান 99 xc কত আসে? x x মাইনাস 1000 হ্যাঁ j minus j মাইনাস j 1000 1000 yes sir so 1000 তাই না? Yes, yes, sir. So this is equal to minus j 1 kilo. হ্যাঁ So minus j 1 kilo. Kilo cancel হয়ে যায়, right? So 10 parallel eta. So 10 into minus j divided by 10 minus j eta. So এখান থেকে কত আসে? Minus j10 divided by 10 minus j. এত ohm, right? এটা আসে zf. এটা আসে না zf? আর ইনপুট রেজিস্ট্যান্স কি? Ri is equal to 10 কিলো। ঠিক আছে? 10 কিলো। তো এখন তোমাকে ক্লোজ লুপ গেইন বের করতে বলছে। সো ক্লোজ লুপ গেইন কি? গেইন is equal to 1 plus Rf by Ri, এটা না? সো এইখানে Rf হচ্ছে ইকুয়াল টু Zf, Ri ঠিক আছে? স্যার ক্লোজ লুপ ওপেন লুপ আছে না লুপে এটাকে সিম্পলিফাই করলে যে গেইন আসবে ওটাই দেখো তো। হ্যাঁ 10 কেটে দিয়েছি ভালো করে দেখো। এখানে একটা 10 আছে, ওই 10 কেটে 1 কেটে কিছু 1000 স্যার আচ্ছা করে so 1 angle minus 5.67 বেরিয়েছে নিচে শাবাশ স্যার কত চাপটা শুরু করব Sure. খুব শেখ পাকুন ভালোই মিলছে? স্যার নিচে স্যার কেন নিবে ঠিক আছে? জি স্যার সো এইভাবে করে তুমি গেইন ফ্যাক্টর বের করবে। তো এখানে আর কিছু বের করতে ফেজ শিফটও এখান থেকেই পাবা। বেশি তো অ্যাঙ্গেল আছে বলছে অ্যাঙ্গেল -5.6 ডিগ্রি হবে, ঠিক আছে? সো এটাকে জাস্ট কনভার্ট করলে তুমি ফেজার ফর্মে কনভার্ট করলে ম্যাগনিটিউড আর অ্যাঙ্গেল তুমি পেয়ে যাবে।
ম্যাগনিটিউডটা হচ্ছে তোমার ক্লোজ লুপ গেইন আর অ্যাঙ্গেলটা হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন আউটপুট এন্ড ইনপুট। ঠিক আছে, সো এইভাবে করে অঙ্ক সলভ করবা। তারপরে দেখো ক্যাপাসিট্যান্স মাল্টিপ্লায়ার সময় আছে তোমাদের হচ্ছে কি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দিয়ে শেপ করতে হয়, তবে এইগুলো পারলে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারও পারবে। ঠিক আছে, ওইটা না হয় আমি পরে একটা মেকআপ ক্লাস নিয়ে দেখি। হ্যাঁ সিটির কথা কি বলছেন মঙ্গলবারে স্যার? হ্যাঁ, মঙ্গলবারে যত অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, তারপর সুপারপজিশন, সোর্স ট্রান্সফরমেশন এগুলো আছে, যত অ্যানালাইসিস আছে, অ্যাপ্লিকেশনস আছে, ওইগুলোর উপর পরীক্ষা একটা নিব 20 মার্কের। স্যার স্যার এটা একটা ক্লাস পরে নিলে ভালো হয়, মঙ্গলবারে আবার আরেকটা ক্লাস আছে আছে তো তবে বুধবারে দিলে একটু ভালো হয়। শনিবারে শনিবারে না ভালো হয়। মঙ্গল আছে বুধবারে, বুধবারে তো ল্যাব, শনিবারে নিলে ভালো হয়। ভালো নিতে পারবো স্যার। শনিবারে ক্লাস হবে। হবে কেন কয় তারিখ পরে? 21 তারিখে পরীক্ষা স্যার। হ্যাঁ, আচ্ছা। শনিবারে তো আচ্ছা, তাহলে তো অনেক কিছু পড়ানো যাবে। হ্যাঁ ঠিক আছে, আমরা এটা শেষ করি আজকে তাড়াতাড়ি। তাহলে তোমাদের শনিবারে পরীক্ষা নিব। ঠিক আছে, প্রিপারেশনের টাইম পাবে তো। পাঁচটা ক্লাস পাবেন স্যার। আচ্ছা দেখো, ক্যাপাসিট্যান্স মাল্টিপ্লায়ার। সো আমাদের নরমালি তোমার যখন বেশি ক্যাপাসিট্যান্স লাগে তখন তোমার যে ক্যাপাসিট্যান্সটা আছে ওটাকে আমরা মাল্টিপ্লাই করতে পারি। সো এটা মাল্টিপ্লাই করা যায় ইনটু 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে, মানে 1000 টাইমস হ্যাঁ বড় করা যায় এই ক্যাপাসিট্যান্সটাকে। একটা ক্যাপাসিটর দিই হ্যাঁ, মানে এই অ্যামপ্লিফায়ার সার্কিট ইউজ করে ওপেন দিয়ে ওপেন দিয়ে। সো আমাদের অনেক বড় ক্যাপাসিট্যান্স যখন লাগে তখন আমরা এই ধরনের সার্কিট ইউজ করি। সো এটাকে ক্যাপাসিট্যান্স মাল্টিপ্লায়ার হিসাবেও এটা পরিচিত। হ্যাঁ, সো দেখো এইখানে এই যে ফার্স্ট যে ওপেনটা আছে এটা একটা ভোল্টেজ ফলোয়ার। ভোল্টেজ ফলোয়ার কি? তোমার ইনপুটে যে ভোল্টেজ দিবা আউটপুটে সেম ভোল্টেজটাই বেসিক্যালি পাবে, বা আউটপুটে যে ভোল্টেজটা হবে ওটাই বেসিক্যালি ইনপুট দিয়ে ঢুকবে। সো ইট ইজ বেসিক্যালি ফলোইং দ্য ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, সো ইনপুটের ভোল্টেজ এবং ইউনিটি গেইনের মতো। হ্যাঁ, সো ওইটাকে আমরা বলে থাকি ভোল্টেজ ফলোয়ার। সো এই ভোল্টেজ ফলোয়ার সার্কিট তোমার এখানে ডিজাইন করা আছে প্রথমটা, পরেরটা হচ্ছে তোমার ওইটাকে অ্যামপ্লিফাই করে। ঠিক আছে, পরবর্তীতে যেই সেকেন্ড ওপেনটা আছে। তো দেখো এটা কিভাবে করছে। সো এইখানে তুমি একটা ভোল্টেজ দিচ্ছ, VI ভোল্টেজ। হ্যাঁ, তো এখানে দেখো এই যে আউটপুটটা এই ওপেমের এটা কিন্তু এই নন ইনভার্টিং টার্মিনালের সাথে কানেক্টেড। সো এইখানের ভোল্টেজ ডিফারেন্স শুড বি ইকুয়াল টু 0। তাহলে এই যে এই পয়েন্টের যে ভোল্টেজ আর এই পয়েন্টের যে ভোল্টেজ দুটো ইকুয়াল হতে হবে, তাই না? সো এই পয়েন্টের ভোল্টেজ বেসিক্যালি কি? VI মানে ইনপুট ভোল্টেজ। তাহলে এইখানেও ইনপুট ভোল্টেজই হতে হবে VI, তাহলেই তো এইখানের ভোল্টেজ ডিফারেন্স শুড বি 0, তাই না? তো তুমি ইনপুটে যে ভোল্টেজ দিচ্ছ এটার আউটপুটে সেম ভোল্টেজ তুমি পাচ্ছ। ওকে, সো এটাকে একটা ভোল্টেজ ফলোয়ার সার্কিট হিসাবে রিপ্রেজেন্ট করে ইউনিটি গেইন। ওকে, বুঝতে পারছো? সো এটা আরেকটা নাম হচ্ছে ভোল্টেজ ফলোয়ার। তো এখন দেখো এই যে এখানে বলেছে the circuit in figure 10.41 used to be can be used to multiply capacitance value by a factor up to 1000। ঠিক আছে, সো তোমার যে ক্যাপাসিট্যান্স ভ্যালু আছে তার 1000 গুণ পর্যন্ত এটার ক্যাপাবিলিটি আছে মাল্টিপ্লাই করার। তো দেখো ফর এক্সাম্পল a 10 picofarad capacitor can be made to behave like a 100 nanofarad capacitor। বুঝছো? সো
সো একটা ছোট ক্যাপাসিটেন্স তাকে তুমি 1000 টাইমস তুমি বাড়িয়ে বড় ক্যাপাসিটেন্সের মতো কাজ করাতে পারো। সো ওটাই এখানে বেসিক্যালি করেছে। So কিভাবে করছে? In figure 10.41 the first op-amp operates as a voltage follower. Voltage follower সম্পর্কে তো বুঝছো কি হয়? While the second one is an inverting amplifier. So second one যেটা এটা একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার হিসেবে আছে। দেখো এই যে এইখান থেকে ইনপুট এখানে যাচ্ছে না, সো এটার ইনপুট হচ্ছে নেগেটিভ টার্মিনালে যাচ্ছে, সো এটা একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার না, এটা একটা ইনভার্টিং অ্যামপ্লিফায়ার। সো এখন দেখো এখানে কি বলছে। সো সেকেন্ডটা তোমার নন আই মিন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করছে। সো ইনভার্টিং অ্যামপ্লিফায়ার কি করে? তোমার ফিডব্যাক রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে গিয়ে ইনপুট রেজিস্ট্যান্স, এটা দিয়েই তো রেশিও গেইন কন্ট্রোল করে তোমার আউটপুটে দেয়, তাই না? সো বেসিক্যালি তোমার ইনপুটে যেটা দিচ্ছ ওইটাকে অ্যামপ্লিফাই করে তোমার আউটপুটে দিবে ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, তাই না? সো এই জিনিসটাই হবে। এখন এইটা কিভাবে এই ক্যাপাসিটেন্সটাকে হেল্প করে তোমার এই ক্যাপাসিটেন্সের ভ্যালু বাড়ানোর, এটাই হচ্ছে দেখার বিষয়। এগুলো আমাদের প্র্যাকটিক্যাল নাই, এটা প্র্যাকটিক্যালে নাই, প্র্যাকটিক্যালে করতে পারবো চাইলে। এখন আইসি কেনা হয়েছে, সো এইটা ক্যাপাসিটেন্স মাল্টিপ্লায়ার সার্কিট তোমরা বসিয়ে করতে পারো চাইলে, তবে তবে নর্মাল ল্যাবে না, যখন তোমরা ফ্রি টাইম পাবে তখন গিয়ে করো। হ্যাঁ, নেক্সট ল্যাব কয় তারিখ পরে? 27 তারিখ। হ্যাঁ করো, করো। তবে তোমাদের ল্যাব পরীক্ষা খুব আর্লি হবে, হ্যাঁ 6 তারিখের আগেই হয়ে যাবে, যাতে তোমরা থিওরি তোমাদের তো 21 তারিখ থেকে, ঠিক আছে? সো ল্যাব পরীক্ষাটা আগে কবে নিব বলো? আগের সপ্তাহে নিব? আচ্ছা যাই হোক, আচ্ছা তোমার ওই আশা তার আরিফকে নিয়ে গিয়ে প্র্যাকটিস করো। প্র্যাকটিক্যাল কম্পোনেন্টসের কারণে তো আমরা পিছিয়ে গেছি। লাস্ট ল্যাবটা করছিলাম কি? বাকিগুলা পিছনের গুলা তোমরা এখন করতে পারো, আগে তো কম্পোনেন্ট ছিল না দেখে, এখন প্রিভিয়াস ল্যাবগুলো ল্যাব ম্যানুয়াল নিয়ে দেখে দেখে ওখানে কর, ল্যাব ম্যানুয়াল পাঠিয়ে দিই। ল্যাব পরীক্ষায় কি প্র্যাকটিক্যাল হবে নাকি? অফ কোর্স প্র্যাকটিক্যাল তো হবে, প্র্যাকটিক্যাল থিওরি দুটাই। ল্যাবের যেই থিওরি, ল্যাবের যেই সার্কিট, ওইটা তোমাকে ভালো করে জানতে হবে, ওটাতে কি থিওরি অ্যাপ্লাই হচ্ছে ওটা তোমাকে জানতে হবে। বলছি ছোটখাটো কোয়েশ্চেন তো করবোই, ঠিক আছে? আচ্ছা দেখো আগে এটা শেষ করি তাড়াতাড়ি। সো এই সার্কিটটা তুমি সলভ করবা কিভাবে দেখো। সো এখানে বলছে the voltage follower isolates the capacitance formed by the circuit from the loading imposed by the inverting amplifier. So no current enters the input terminal of the op-amp. The input current II flows through the feedback capacitor. So দেখো যেহেতু তোমার এইখানে তো কোনো কারেন্ট ফ্লো করে না, তাই না? এখানে তো কোনো কারেন্ট ফ্লো করে না, সো এই আইটা পুরোটাই এই ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে ফ্লো করছে, ঠিক আছে? বুঝতে পারছো? এই কথাটাই বলতেছে। সো পুরো কারেন্টটাই তোমার এই ক্যাপাসিটেন্সের মধ্যে দিয়ে ফ্লো করে আউটপুটে রিচ করে, ঠিক আছে? সো তাহলে ইকুয়েশন লিখবা কিভাবে? হ্যাঁ, 0 ভোল্ট ছিল কোথায়? এই যে R1 এর পাশে, আর ওই 0 ভোল্টটা কিভাবে আসে ওটা পরে দেখাবো, ঠিক আছে? 0 ভোল্ট voltage difference 0 ভোল্ট কেন বলো?
কেন লেখা আছে? স্যার ইনপুটের ভোল্টেজ তো এখানে যাচ্ছে স্যার, তাহলে 0 এটা একটা নন ইনভার্টিং ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, তাই না? সো আমার থিওরিটিক্যাল অ্যাজাম্পশন কি, এই দুইটা ভোল্টেজের ডিফারেন্স শুড বি ইকুয়াল টু 0। সো এটা কিসের সাথে কানেক্টেড? এটা গ্রাউন্ড জিরো তাহলে ওটা কি হবে? ইনভার্টিং বুঝতে পারছো? সো এটা সবসময় মাথায় রাখবা। দুইটা বেসিক পয়েন্ট, একটা হচ্ছে এখান দিয়ে কোনো কারেন্ট ঢুকবে না, তার মানে এখানে কারেন্ট 0 ইনপুটে। আরেকটা হচ্ছে এই আর এই টার্মিনালের যে ভোল্টেজ ডিফারেন্স ওইটা 0, তার মানে এখানে 2 ভোল্ট হলে এখানেও 2 ভোল্ট হতে হবে, 2 - 2 0। বুঝতে পারছো? আবার এটা যদি 0 হয় ওটাকেও 0 হতে হবে, তাতে ডিফারেন্স শুড বি ইকুয়াল টু 0। সো এইটা যেহেতু 0, এখানে 0 লিখছে, এই টার্মিনাল তো এটা করতে পারছো? সো ওইরকম। সো এখন দেখো এই যে I1 কারেন্টটা ফ্লো করে যাচ্ছে, এটা ডাইরেক্টলি V আউটে যাচ্ছে না? তাহলে এই কারেন্টটা আমি কিভাবে ডিফাইন করতে পারি? V1 - Vout ডিভাইডেড বাই ওই ক্যাপাসিট্যান্সের যে ইম্পিডেন্স, তাই না? এই যে এই সার্কিট, এটা কি VI, এখানের ভোল্টেজ, এখানের ভোল্টেজ কি V0। তাহলে V কারেন্ট কোথা থেকে ফ্লো করছে? এই ডিরেকশনে। সো এটা বড় ভোল্টেজ, এটা ছোট ভোল্টেজ, VI - V0 ডিভাইডেড বাই এখানের ইম্পিডেন্স, ঠিক আছে? ওটাই হবে হচ্ছে কি তোমার ইনপুট কারেন্ট। ওকে, সো দেখো ওই ইকুয়েশনটা এখানে লিখেছে, এত কথা বড় কথা লিখে তারপর লিখেছে জাস্ট বোঝানোর জন্য। যেটা আমি মুখে বললাম ওটাই ওখানে লিখছে, ঠিক আছে? সো অ্যাপ্লাই KCL at node 2। এখন নোড 2 তে তোমাকে KCL অ্যাপ্লাই করতে বলছে। সো নোড 2 তে KCL অ্যাপ্লাই করা খুব ইজি। ওই নোড 2 হচ্ছে যেখানে 0 ভোল্ট লেখা আছে, ওটাকে নোড 2 বলে। তো এখানে দেখো ওই R1 থেকে একটা কারেন্ট আসতেছে আর R2 দিয়ে বের হয়ে যাচ্ছে, রাইট? আর এই A2 এর ইনপুটে কোনো কারেন্ট ফ্লো করবে না, ওখানে কারেন্ট তো 0। সো যে কারেন্টটা আসতেছে ওটাই তোমার এদিক দিয়ে বের হয়ে যাবে, হ্যাঁ? সো তাহলে এইখানে যে ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই R1, তাহলে এইখানের যে কারেন্টটা শুড বি ইকুয়াল টু এদিকের যে কারেন্টটা ওটা সমান, তাই না? এখানে একটা কারেন্ট আছে, এখানে একটা কারেন্ট আছে, এটা তো লোড পয়েন্ট। সো যদি কারেন্ট এদিকে ফ্লো করে, ওই কারেন্টটা এদিক দিয়েই বের হবে, ঠিক কি না? এছাড়া তো আর কোনো কারেন্ট নাই এই নোডে, আছে? এদিকের কারেন্ট তো 0, ইনপুটে কারেন্ট তো 0। সো এই কারেন্ট শুড বি ইকুয়াল টু দিস কারেন্ট। তাহলে এখানের কারেন্ট কি VI - 0 ডিভাইডেড বাই R, আর এখানের কারেন্ট কি 0 - V0 ডিভাইডেড বাই R2। দেখো এই ইকুয়েশনটাই এখানে লিখে, ঠিক আছে? সো এখান থেকে ইন টার্মস অফ Vout এন্ড VI তুমি পাবে, ইকুয়েশনটা পাবে, এটাকে সিম্পলিফাই করলে এরকম আসে। সো এইটা তুমি এই V0 এ রিপ্লেস করো, ঠিক আছে? সো এই V0 এ রিপ্লেস করলে ইন টার্মস অফ I1 এন্ড VI তুমি ইকুয়েশন পাবা এখানে, ঠিক আছে? সো এই ইকুয়েশনকে সিম্পলিফাই করে লিখলে এরকম হয়, এই যে VI টাকে এটা নিচে আনলে এই ইকুয়েশনটা এখানে থাকে, তাই না? সো এই যে এই পোরশনটা, এই পোরশনটাকে ওরা বলছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। এই দেখো তোমার এই যে VI বাই II, V বাই I কি তোমার Z, যদি ইমাজিনারি পার্ট থাকে তাহলে তো Z ই হয়, তাই না? তাহলে এই যে এটাকে জাস্ট ইনভার্ট করলে তোমার এটা বেসিক্যালি ইম্পিডেন্স, ইনপুট ইম্পিডেন্স, ঠিক আছে? সো ইনপুট ইম্পিডেন্স ইজ ইকুয়াল টু VI বাই I। সো এইটাকে তুমি ইনভার্ট করলে তুমি এরকম ইকুয়েশন পাবা। এই যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যেটা লেখছে ওইটা ইজ ইকুয়াল টু 1 প্লাস R2 বাই R1, ঠিক আছে? তো নরমাল যে ক্যাপাসিট্যান্স ছিল এই ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে তোমার অ্যামপ্লিফাই হয়। সো 1 প্লাস R2 বাই Ri। এখন সার্কিটে যাও, এখানে R2 হচ্ছে এটা, R1 হচ্ছে এটা, এই দুইটা রেজিস্ট্যান্সের উপর ডিপেন্ড করে তোমার ওই ক্যাপাসিট্যান্সটা অ্যামপ্লিফাই হয়। সো ওই দুইটা ভ্যালু তুমি যদি চেঞ্জ করে তুমি অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর তুমি বাড়াতে পারবে। 1000
ইয়ে পর্যন্ত তুমি কন্ট্রোল এখানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করব সো এইভাবে বেসিক্যালি ক্যাপাসিট্যান্স মাল্টিপ্লাই বুঝতে পারছো সো এই জিনিসটাই এইখানে বলেছে সো এইভাবে এই ইকুয়েশনগুলো আসে সো এইটা দিয়ে পরবর্তীতে একটা অঙ্ক করেছে ঠিক আছে সো এখানে বলছে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করো যদি R1 এটা থাকে R2 এটা থাকে C এটা থাকে তার মানে এই সার্কিটটার মধ্যে R1 R2 আর C এর ভ্যালু দিয়ে দিয়েছে তোমাকে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করতে বলছে এই ফর্মুলাতে বসায় সুন্দর করে ক্যালকুলেট শেষ পর্যন্ত সে ফর্মুলা বলা কি হবে সার্কিট মনে রাখবে আচ্ছা সার্কিট মনে রাখলে নোডাল অ্যানালাইসিস করবা তাহলে ইজিলি বের হয়ে আসবে একটা নোড পয়েন্ট হচ্ছে তোমার বেসিক্যালি এইখানে তোমার যে কারেন্টটা ফ্লো করছে এটার থেকে একটা ইকুয়েশন আর একটা নোড পয়েন্ট হচ্ছে এটা সো এই দুটো থেকে করলে তুমি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইজিলি ক্যালকুলেট করতে পারবে ঠিক আছে ক্লিয়ার বাসায় এটা প্র্যাকটিস করলে তোমরা এটা পারবে সো আরেকটা সার্কিট আছে এটা হচ্ছে অসিলেটর সার্কিট অসিলেটর সার্কিটটা ইম্পর্টেন্ট স্যার আজকে লাগাবেন 10 মিনিট আছে তো স্যার সো অসিলেটর সার্কিট কি আগে বলে নিই ওগুলো হজম করে স্যার অসিলেটর সার্কিট হচ্ছে it produces AC wave ঠিক আছে ওয়েভ ফর্ম as an output ইনপুটে তোমার DC ভোল্টেজ তুমি দাও লিখতে ঠিক আছে ইনভার্টার কাজে লাগে DC ইনপুট দাও হ্যাঁ দেখি ইনভার্টারও ইউজ করে হ্যাঁ তো এই যতগুলো অসিলেটর আছে না অসিলেটর বক্সটা ইউজ করছো না ওখানে একই জিনিস কেন তুমি অসিলোস্কোপ ইউজ করো নাই হ্যাঁ সো ওখানে এরকম আচ্ছা। আইসি ইউজ করে ঠিক আছে এরকম সার্কিট ইউজ করে সো এগুলো তোমাকে ওখানে কিভাবে ইম্পোজ হয় এগুলো জানতে হবে তাহলে অসিলেটর বুঝছো বলতে আমরা সো অসিলেটর ইজ ভেরি গুড সার্কিট আমরা তো So, রেকটিফায়ার এখানে যে ক্রাইটেরিয়াটা ওরা ইউজ করে এটা হচ্ছে বার্ট-হুসেনস ক্রাইটেরিয়া সো এই দুইটা ক্রাইটেরিয়া তোমাকে মনে রাখতে হবে অসিলেটর সার্কিটের জন্য ঠিক আছে সো কি ইন অর্ডার ফর সাইন ওয়েভ অসিলেটর টু সাস্টেইন অসিলেশন এই যে অসিলেশনটা যে ধরে রাখতে হয় অসিলেশন তো তোমার সবসময় ড্যাম্প করে আস্তে আস্তে জিরোতে চলে যায় তাই না এটাকে ধরে রাখতে হবে সো এটাকে ধরে রাখার জন্য আমরা এই ক্রাইটেরিয়াটা ফলো করি ঠিক আছে সো ক্রাইটেরিয়াটা কি দ্য ওভারঅল গেইন অফ দ্য অসিলেটর মাস্ট বি ইউনিটি অর গ্রেটার হয় 1 হতে হবে না হলে বড় হতে হবে ঠিক আছে না হলে তো এই অসিলেশনটা বন্ধ হয়ে যাবে রাইট যদি ড্যাম্পিং থাকে তাহলে বন্ধ হয়ে যাবে রাইট সো এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া therefore losses must be compensated for by amplifying device যাতে ইউনিটি গেইন হলে যেটা তুমি দিচ্ছ ওটাই তোমার থাকছে ঠিক আছে সো ড্যাম্প হচ্ছে না অথবা তার থেকে বেশি দিচ্ছ যাতে ওই ড্যাম্পিংটা না হয় কমলেও ওই ড্যাম্পিংটা যাতে ওই যেটা দিচ্ছ তার থেকে বেশি না হয় ওকে আরেকটা হচ্ছে ফেজ শিফট এইটা তোমার জিরো হতে হবে তার মানে একটার উপর আরেকটা হবে হ্যাঁ ফেজ শিফটটা তোমার সমান থাকবে সো এই দুইটা ক্রাইটেরিয়া বেসিক্যালি আমরা ফলো করি এই অসিলেটর সার্কিট বেসিক্যালি অনেক ধরনের হয় মানে সাইন ওয়েভ অসিলেটর ফেজ শিফট তারপর টুইনটি এন্ড উইন ব্রিজ অসিলেটর আমরা উইন ব্রিজ অসিলেটরটা এখানে করব ঠিক আছে এইটা তোমার বেসিক্যালি এইভাবে তোমার ডিজাইন করা হয় এই অসিলেটরটা উইন ব্রিজ অসিলেটর so it is widely used for generating sinusoids in the frequency range below 100 megahertz তো 100 megahertz এর কম ফ্রিকোয়েন্সিতে তোমার এই সার্কিটটা আমরা ইউজ করে থাকি তার থেকে বড় হলে অন্য ধরনের সার্কিট ইউজ করতে হবে ওকে সো এখানে দেখো এখানে বোথ দুইটা লুপ আছে একটা হচ্ছে এই ডিরেকশনে আর একটা হচ্ছে এই ডিরেকশনে এটা হচ্ছে পজিটিভ ইনপুটের জন্য আর এটা হচ্ছে নেগেটিভ ইনপুটের জন্য মানে নেগেটিভ ফিডব্যাকের জন্য পজিটিভ ফিডব্যাকের জন্য দুইটা লুপ ইউজ করা হয়েছে এখানে এই অসিলেশনটা তোমার যাতে ড্যাম্প না হয় ওইটার কারণে ওকে সো সার্কিটটা ডিজাইন করা হয়েছে এইভাবে সো এইখানে একটা ইম্পিডেন্স আছে এইখানেও একটা ইম্পিডেন্স আছে ঠিক আছে
এটাকে তুমি প্যারালাল করে লিখতে পারো, এটাকে প্যারালাল করে লিখতে পারো। এইটাকে প্যারালাল করলে তোমার বেসিক্যালি এটাকে সিরিজ করলে তোমার বেসিক্যালি এইটা আসে, ZS দিয়ে রিপ্রেজেন্ট করেছে, হ্যাঁ, আর এটাকে প্যারালাল করলে তোমার ZP দিয়ে রিপ্রেজেন্ট করেছে। সো এটা ZP, এটা ZS, ঠিক আছে? পরে গিয়ে দিলে তারপর যোগ করে দিছি। সো দেখো এখানে কি বলছে, as shown in figure the oscillator essentially consists of non-inverting amplifier with two feedback paths. Positive feedback to the non-inverting input creates oscillation. So oscillation টা ক্রিয়েট করে হচ্ছে এই নিচের পোরশনটা, ঠিক আছে? আর নেগেটিভটা কন্ট্রোল করে গেইনটা, ঠিক আছে? সো এইভাবে বেসিক্যালি এই অসিলেশনটাকে ধরে রাখে। তো তোমার যে টু এন্ড ফ্রো যে মুভমেন্ট অসিলেশন, সাইনুসয়েডাল যে অসিলেশনটা হয়, এটা পজিটিভ ফিডব্যাক লুপ দিয়ে তৈরি করা হয়। আর নেগেটিভ ফিডব্যাক লুপ দিয়ে বেসিক্যালি এই যে অসিলেশনটা হচ্ছে অ্যামপ্লিফাই যাতে হয়, ওই অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা কন্ট্রোল করে নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে? সো এখন দেখো দ্য ফিডব্যাক রেশিও ইজ তোমার যে V2 ডিভাইডেড বাই V out, এটা হচ্ছে তোমার ফিডব্যাক রেশিও। সো V2 টা কি? V2 হচ্ছে তোমার ইনপুট সিগন্যাল, আর আউটপুট সিগন্যাল হচ্ছে তোমার V0। হ্যালো, আসসালামু আলাইকুম। বুঝতে পারছো? সো ইনপুট বাই আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে তোমার ফিডব্যাক রেশিও, পজিটিভ সাইডে। দেখো এখানে তোমার যেহেতু এটা ইন সিরিজে কানেক্টেড, সো এইটার ইফেক্টটাও তোমার আউটপুটের উপর পড়বে। সো এই কারণে এইটা তোমার সিরিজ করার পর আর এটা প্যারালাল করার পর এই দুটোকে যোগ করা হয়েছে। তো বেসিক্যালি এখানে না যোগ করা হয় নাই, তোমার এইখানে বেসিক্যালি এই V2 টা তুমি যদি ক্যালকুলেট করতে চাও, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করা হয়েছে। সো V2 যদি ক্যালকুলেট করতে চাও তাহলে এইখানের ইম্পিডেন্স ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স না, সো এটাই এইখানে করা হয়েছে। সো দেখো এইটা যদি তোমার V2 ক্যালকুলেট করছো, তার মানে সাপ্লাই আমি ধরছি V out কে। সো V2 এর ভোল্টেজের যে অ্যাক্রস এ যে রেজিস্ট্যান্স অথবা ইম্পিডেন্স, ওইটা লিখেছে ZP তো এটা, তাই না? ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স ZS plus ZP ইনটু সাপ্লাই ভোল্টেজ V out V0। সো এটার থেকে এই ইকুয়েশনটা আসে, ওকে? তারপরে দেখো ওই V2 বাই V out ওটাকে ইন টার্মস অফ তোমার ওই ভ্যালুগুলো দিয়ে রিপ্লেস করেছে। সো ওই ভ্যালুগুলো দিয়ে রিপ্লেস করলে এটা আসে, কিন্তু তোমার বলছে টু স্যাটিসফাই সেকেন্ড বাট হুসেনস ক্রাইটেরিয়া V2 মাস্ট বি ইন ফেজ। তো V2 যদি ফেজে থাকে, ইমাজিনারি পোরশনটা তোমার জিরো হয়ে যায়, রাইট? ইমাজিনারি পোরশন থাকবে না, ইমাজিনারি পোরশন থাকলে তো ওখানে অ্যাঙ্গেল আসবে। সো ইমাজিনারি পোরশন কখন থাকে? Z ইকুয়াল টু R প্লাস jx না? সো R প্লাস jx থাকলে ওখানে অ্যাঙ্গেল ফর্ম চলে আসে, রাইট? তো যেটাকে আমার এলিমিনেট করতে হবে, বাদ দিয়ে দিতে হবে, কারণ ক্রাইটেরিয়া ওটা বলে ইন ফেজে থাকতে হবে। ইন ফেজে থাকতে হলে তাদের মধ্যে অ্যাঙ্গেল জিরো হতে হবে। সো জিরো কখন হবে? যখন তোমার ইমাজিনারি টার্ম থাকবে না। সো এই যে ইকুয়েশনে তুমি যখন V2 আর V0 এ ওইগুলা বসালা, ZP আর ZS এর ভ্যালু এটা আসে। সো এটাকে সিম্পলিফাই করলে এটা আসে। ইমাজিনারি টার্ম এখানে আছে না, এইটা জিরো ধরতে হবে তোমাকে। এটা জিরো ধরলে এটাকে সিম্পলিফাই করলে এই ইকুয়েশনটা আসে। সো ওমেগা তখন ওমেগা নট হয়ে যায়, ঠিক আছে? নট দিয়ে আমরা ডিটারমাইন করি। সো এইটা যদি ইকুয়াল টু 0 আসে, ওখান থেকে ওমেগা নট এর ভ্যালু এটা আসে।
So omega naught is equal to 1 by RC, which is equal to 2 pi f naught. ঠিক আছে? So substitute করলে এরকম আসে। So f naught is equal to 1 by 2 pi RC এই ফর্মে তোমার আসে। ঠিক আছে? So এই ফর্ম থেকে তুমি যদি এটা বসাও ইকুয়েশনে v2 by v naught এখানে এটার ভ্যালু পাবা 1/3। ঠিক আছে? So v2 by v naught আসে 1/3। মেন চলে আমার ক্লাস শেষ। আচ্ছা তাহলে এটা নেক্সট ক্লাসে আবার বুঝাবো। ঠিক আছে?